আমাদের সঙ্গে অতিথিরা যোগ দিয়েছেন, পরিচয় করিবার চেষ্টা করি। দূরাবাস থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, এবং একই সঙ্গে সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। দুজনকে স্বাগত জানাই, তারা দূরাবাসে রয়েছেন। তাদের সঙ্গে আমাদের এই মুহূর্তে আমাদের প্যানেলিস্ট যারা রয়েছেন আমাদের স্টুডিওতে পরিচয় করে দীপ্তিমান বসু, বিজেপি মুখপাত্র, তিনি রয়েছেন। দীপ্তিমান দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, অনির্বাণ দাকেও স্বাগত। তো তার আগে আমি একটু দীপ্তিমান দার কাছে আসবার চেষ্টা করি। দীপ্তিমান দা, খুব স্বাভাবিকভাবে আপনার কি মনে হয় মানে এই ছবিটা দেখবার পর? প্রথম কথা হচ্ছে যে এই যে অভিষেকের সঙ্গে বাকি পার্টির নেতৃত্বের যে দূরত্ব, এই দূরত্বটা হওয়ার কোনো কারণ নেই, জায়গা নেই, কোনো এর মানে এই প্রসঙ্গটা আসেই না। তার কারণ এই পার্টিটা দুটো মানুষের পার্টি। প্রথম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের মালিকানাধীন যে পার্টি, সে পার্টিতে ভাগ বিভক্ত আলাদা হওয়া এর তো কোনো প্রশ্ন নেই। মালিকানাধীন কোম্পানির মালিকানা এই দুজনের হাতে আছে, বাদবাকি সবাই এখানে চাকরি করে। তো সুতরাং এইখানে কোনোভাবেই আলাদা হওয়ার প্রশ্ন নেই। আমি আরেকটা একটু পিছিয়ে যদি যাই, এই 11 থেকে 2025 অবধি আমাদের যে সময়, তাতে 11তে যে নির্বাচন হয়েছিল, তারপরে 16, 19, 21 আর 24-এ নির্বাচন হয়েছিল। শুধুমাত্র 24-এর নির্বাচনটাকে যদি আমরা বাদ দিই, 16, 19, 21 এই তিনটে নির্বাচনে, যে একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের কথা বলছি, এই তিনটে নির্বাচনে কোথাও এই বিভক্ত পরিবেশ কি আমরা দেখেছি? অ্যাকচুয়ালি দলের অবস্থা যখন দোদুল্যমান হয়, দলের যখন একটা এরকম একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়, একদম যখন দলের অবস্থা দোদুল্যমান হয়, তখন এই ধরনের একটা নিখুঁত স্ক্রিপ্ট তৈরি করার প্রয়োজন হয়। যে নিখুঁত স্ক্রিপ্টটা দেখিয়ে বলা হয় যে এই দেখো তোমরা যেটা মনে করছো সেটা না, আমরা একজোট আছি, একজোটই থাকবো। অথচ এটা তো একজোটই, এটা ভেঙে যাওয়ার কোনো বিষয় নেই। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসে, আমি জানি তৃণমূল কংগ্রেসে অনেকে বিশ্বাস নিয়েও আছেন। তৃণমূল কংগ্রেসের অনেক পুরনো সৈনিক আছেন যারা তৃণমূল কংগ্রেস পার্টিটাকে ভালোবাসেন, তারা সমাজের কাজ করতে চান, এরকম মানুষও আছেন। তো তাদের ক্ষেত্রে এই যে অবিশ্বাসের যে জায়গাটা তৈরি হয়েছিল, সেই অবিশ্বাসের জায়গাটাকে আজকের দিনে 2026-এর যে নির্বাচন, সেখানে যাতে তারা একজোট আছে সেই বার্তাটা দেওয়ার জন্য এই নাটকের একটা স্ক্রিপ্ট তৈরি করা, সেই একদম নিখুঁত স্ক্রিপ্ট। এরপরে দেখবেন আরও ঐক্যের বাতাবরণ, আরও অনেক কিছু, এই জিনিসগুলো আমরা ক্রমান্বয়ে দেখতে পারবো 2026-এর নির্বাচন যত এগিয়ে আসবে। চলুন, অনেক বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যটা আগে শোনাই, ছাড়াও আরও প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুধু এটা শোনাই আগে। শুনুন কি বলছেন। বাংলার জনগণ আইপ্যাকের দ্বারা বিভ্রান্ত হবে না, তৃণমূল কংগ্রেস দ্বারা বিভ্রান্ত হবে না। এবং আমার যেটা মনে হয় এই মুহূর্তে বাংলা শুধু নয়, ভারতবর্ষে একটি ডিবেট হওয়া দরকার যে গণতান্ত্রিক পদ্ধতির যে একটা ন্যাচারাল ফ্লো আছে, ন্যাচারাল প্রসেস আছে, তাতে এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করলে ঠিক আছে, কিন্তু মাঠে গিয়ে, যেটা আমরা দেখেছিলাম 21 সালে, এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছিল। আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজন। এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে, তর্ক বিতর্ক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম অ্যাকাউন্টে টাকা পাঠানো, এবং ওয়েবেলে প্রচুর, আমরা বিরোধী দলনেতা আমাদের অভিযোগ করেছিলেন যে ওয়েবেলে প্রচুর আইপ্যাকের লোকেদেরকে কর্মচারী হিসেবে, চাকরি হিসেবে কন্ট্রাকচুয়ালি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে তাদেরকে ব্যবহার করা হতে পারে ভোট লুটের ক্ষেত্রে। দীপ্তিবাদে তো ভুতুরে ভোটারের থেকেও ভয়ঙ্কর, 500 টাকা করে অ্যাকাউন্টে যদি ঢুকিয়ে দেওয়া যে অভিযোগ করছেন সুকান্ত। এটা খুব স্বাভাবিক, কারণ টিএমসি আর আইপ্যাক এই দুটো কোম্পানি, দুটো সিস্টার কনসার্ন, দুটোই কোম্পানি, দুটো কোম্পানির মালিক এক। এবার এই কোম্পানির দায়িত্ব একজনের কাছে, আইপ্যাকের দায়িত্ব এখন একজনের কাছে। আমাদের যে বিখ্যাত ভোট কৌশলী ছিলেন তিনি আর নেই, এটা আমরা সবাই এখন জানি যে অভিষেক ব্যানার্জির নিয়ন্ত্রণে আইপ্যাক, টিএমসির দায়িত্ব পিসিমণির কাছে। তো সুতরাং এই দুটো কোম্পানির মধ্যে আদান প্রদান কী হবে, এই কোম্পানি কী সিদ্ধান্ত নেবে, এগুলো তাদের মধ্যেকার ব্যাপার, এগুলো নিয়ে আমার কিছু বলা নেই। কিন্তু তারা যদি ভোটারকে প্রভাবিত করে, তাহলে সেই অনুযায়ী, আইন অনুযায়ী যে অ্যাকশন নেওয়ার কথা, সেই অ্যাকশন নেওয়ার উচিত ইলেকশন কমিশনের উচিত। ইলেকশন কমিশনের সর্বোত্তম দায়িত্ব এই ক্ষেত্রে। অনির্বাণ অনেকগুলো কথা বললো, অনির্বাণ তার মধ্যে যে কথাটা বললো
যে ভুয়ো ভোটার, হ্যাঁ ঠিকই 4-5টা এপিক কার্ড এরকম পাওয়া গেছে, যেগুলো গুজরাটে আছে বা ইউপিতে আছে সেরকম পাওয়া গেছে। কিন্তু এই 4-5টা এপিক কার্ড দিয়ে পশ্চিমবঙ্গের প্রায় 9 কোটির কাছাকাছি যে ভোটার, সেই ভোটার সংখ্যায় কতটুকুনি পরিবর্তন করা যেতে পারে। তার বদলে যেটা হচ্ছে, আমরা গত 11 তারিখ 17.5 লক্ষ ভুয়ো ভোটারের লিস্ট, তার মধ্যে আমি কতগুলো জায়গার নাম উল্লেখ করতে চাই: কালীগঞ্জ, বলরামপুর, বয়রা, রঘুনাথপুর, এমনকি নাকাশিপাড়া বিধায়ক নরেন চক্রবর্তীর বাবার নাম এখনো ভোটার লিস্টে আছে। এবং এই যে জায়গাগুলো বললাম, সেই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের কোথাও পঞ্চায়েতের প্রধান, কোথাও পঞ্চায়েত সমিতির প্রধান, তাদের প্রত্যেকে 2টো করে এপিক কার্ড। আচ্ছা, আমরা তো বলছি যে এই ধরনের জালিয়াতি ভোটার তালিকায় করা হয়েছে। তার 17.5 লক্ষ রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা 11 তারিখ গেছিলাম, আমরা চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছি, আমাদের সভাপতি দেখা করেছে। তো যেটা হচ্ছে এরা জানতো যে এই জিনিসটা হবে, এবং তার থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য হয়তো 4-5টা ক্ষেত্রে যে বৈষম্য দেখা গেছে, যে গুজরাটে হয়তো এক এপিক কার্ড আছে, এখানে এক এপিক কার্ড ভুল হতেই পারে, আমি বুঝলাম, সেইগুলোকে উল্লেখ করে আমি আরেকটুখানি বলার আছে। আরেকটা কথা অনির্বাণ বলল যে সাম্প্রদায়িক জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিজেপি ভোটে যাবে। আচ্ছা, আমি 3 জনের নাম করব: ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির। এই 3 জন কোন দলে? আজকে যে সাম্প্রদায়িকতার বিষ ববি হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ছড়িয়েছে, ভারতবর্ষের ইতিহাসে এইরকম কথা বিরল। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এই 3 জন বিধায়ক যে কথাগুলো বলেছেন, আমি এআইএম এর যে ছোট ভাই আছে তার কথাটা মাথায় রেখে বলছি, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এরা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অত্যন্ত বিরল কথা। তাহলে আজকে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ভোটের ময়দানে নামার প্রস্তুতি কারা নিচ্ছেন? কারা বলছেন বারবার এই যে 30% বা 32% বা 33% ভোটার, সংখ্যালঘু ভোটার, এই ভোটারদেরকে আমাদের কাছে জানতে হবে, তার কথা কারা বলছেন? কারা আলাদা করছেন ভারতবর্ষের সমৃদ্ধ যে জনগণের যে সংখ্যা আছে, পশ্চিমবঙ্গের সমৃদ্ধ জনগণের যে সংখ্যা আছে, তার থেকে একটা জাতিকে আলাদা করে দেওয়ার প্রয়াস কারা করছেন? ওকে, এই প্রশ্নের উত্তর তো তৃণমূল কংগ্রেসকে দিতে কি দেবে। পর প্রসঙ্গ হচ্ছে বিজেপির জেলা সভাপতিদের নাম তো মোটামুটি ঘোষণা হয়ে গেছে, আপনারা দেখেছেন, সম্পূর্ণ লিস্ট সামনে চলে এসেছে। কিন্তু এবার রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা চলছে, খুব শীঘ্রই হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, জেলা সভাপতি হওয়ার পর রাজ্য সভাপতির হাত ধরে কি বৈতরণী পার করা যাবে কিনা? আমি দীপ্তি বাগদার কাছে আসবো ঠিক এই প্রশ্ন নিয়ে, কতটা প্রস্তুতি বা তৎপরতা রয়েছে। এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন বটে আইপ্যাক নিয়ে এই ব্যাপার, কিন্তু যেখানে অভিযোগ করবার সেখানে কেন করা হচ্ছে না, যেটা অমিতাভদা বলল। না, যেখানে অভিযোগ করা নিঃসন্দেহে সেই অভিযোগ করা হয়েছে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে আইপ্যাক একটা প্রফেশনাল সংস্থা, সেই সংস্থাটি কাছ থেকে কারা সুবিধা নেবে, কোন দল নেবে, এইগুলো বিচার্য বিষয় না। বিচার্য বিষয় এইখানে হয়ে যায় যখন অভিযোগ ওঠে যে 500 টাকা করে এই আইপ্যাক ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে প্রদান করছে, বা কোনো ঘুষ ব্রাইব ওখানে প্রদান করছে, সেই জায়গায় কিন্তু সমস্যাটা তৈরি হয়। কিন্তু আমি বলবো এই আইপ্যাকের ইস্যু বা এই যে সাম্প্রদায়িকতার ইস্যুর থেকেও আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আজকের দিনে পশ্চিমবঙ্গ থেকে আমরা কিন্তু চোখ সরিয়ে নিয়েছি এইসব ইস্যুগুলোকে সামনে আসার ফলে। এই যে জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে, কলেজে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের উপর হেনস্থার ঘটনা ঘটছে, বর্ধমানের মতন প্রত্যন্ত জায়গায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ইলেকট্রিক বিলের সর্বাধিক রেট এই পশ্চিমবঙ্গে, 66টা ওষুধ সেন্ট্রাল ল্যাবরেটরি বন্ধ করে দিতে বলেছে যে তার গুণগত মানের জন্য, তারপরেও সেই 66টা ওষুধ এই পশ্চিমবঙ্গে এখনও আমরা খেয়ে যাচ্ছি। হয়তো তুমিও খেয়েছো, হয়তো আমিও খেয়েছি। এছাড়া জাল ওষুধ, এইগুলো নিয়ে কিন্তু আর আলোচনা হচ্ছে না, উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনাটা এমন একটা জায়গায় চলে গেছে, একটা বন্ধ নালার দিকে চলে গেছে। এই জায়গা থেকে রাজনীতির বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং যদি বেরিয়ে না আসে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যেমন 2011 থেকে আমরা ডিক্রিজ করেছি সমস্ত সূচকগুলোতে, শিল্প সূচকে ডিক্রিজ করেছি, শিক্ষা সূচকে ডিক্রিজ করেছি, আমরা পার ক্যাপিটা ইনকামে ডিক্রিজ করেছি, তাহলে আরও বড় অন্ধকারময় ভবিষ্যৎ অপেক্ষা করছে পশ্চিম। চলুন আর একটা ছোট্ট করে প্রশ্ন একদম সংক্ষেপে নেব আপনার থেকে, কারণ এই জেলা সভাপতি নাম ঘোষণা হওয়ার পর থেকে আমরা বিভিন্ন কোন্দলের ছবি প্রকাশ্যে দেখেছি। জলপাইগুড়িতে আপনি দেখেছেন, ইনফ্যাক্ট আরও বিভিন্ন জায়গায় হয়েছে। রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর আমরা জানি না কোন দল হবে কিনা, কিন্তু তার হাত ধরে কি ব্যাটন নিয়ে পার করতে পারবে? ডেফিনেটলি দেখুন, বিজেপি একটি সাংগঠনিক দল, যিনি সভাপতি হবেন তাকে আমরা সবাই এক বাক্যে মেনে
লড়াই হবে, লড়াই করব, কারণ পশ্চিমবঙ্গ থেকে যেটা প্রয়োজন এই মুহূর্তে তৃণমূলের অপশাসন থেকে মুক্ত করা, নাহলে এই পশ্চিমবঙ্গ বাঁচবে না। সুতরাং কে রাজ্য সভাপতি হলেন তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা বিজেপির কর্মী ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই তৃণমূলকে তার যে শাসন ক্ষমতা থেকে মুক্ত করে।